অনেকেই করেছি, আমিও তো কম করিনি। কিন্তু আজকে ভ্রমণ হবে লোকোমোটিভে। লোকোমাস্টারের সাথে আমরাই ট্রেন চালাবো। ট্রেন চালাতে চালাতে চলে যাব পচাগড় বা পঞ্চগড়। চলুন যাত্রা শুরু করি। ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভে যাত্রা, সাথে লোকোমাস্টারের গল্প, সব মিলে শীতের সকালে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই শীতের সকালে নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাব পঞ্চগড়, ধরবো কাঞ্চন কমিউটার। যদিও এই কাঞ্চন কমিউটার ট্রেনটি আগে মিটার গেজ থাকলেও বর্তমানে ব্রড গেজ রেখে চলাচল করে, এবং কাঞ্চন কমিউটার আগে ওই অনেকটা লোকাল বা মেইল ট্রেনের মতো ব্যবহৃত হলেও বর্তমানে এটা আন্তনগর কমিউটার হিসেবে চলাচল করে। তো এই ট্রেনটি চলাচল করে পার্বতীপুর জাংশন থেকে একেবারে পঞ্চগড় অবধি, এবং এই যাত্রার জন্য আমি চলে এসেছি একেবারে শুরুর স্টেশন পার্বতীপুর জাংশন স্টেশনে। তো চলুন আমরা স্টেশনে প্রবেশ করি এবং আজকে এই কুয়াশাচ্ছন্ন শীতের পরিবেশে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা উপভোগ করি। পার্বতীপুর স্টেশনে এদিক দিয়ে প্রবেশ করলে আছে টিকিট কাউন্টার ঘর, আর এখানে ট্রেনের সময়সূচি লেখা আছে। তবে মূল কথা হচ্ছে আমাদের ট্রেন ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। এই হচ্ছে কাঞ্চন কমিউটার। একেবারে কুয়াশা ঘেরা সকাল, যেহেতু ওই পাশে আমাদের প্ল্যাটফর্ম পড়েছে, কাজেই ওভারব্রিজ দিয়ে পার হয়ে যেতে হবে ওই পাশে। ট্রেন ছাড়ার এখনো সময় বাকি, কয়েক মিনিট আছে। এইদিকে 7:30 বাজতে বাজতে চলে আসলো চিলাহাটি এক্সপ্রেস। এটি ঢাকা অভিমুখে যাত্রা করবে। এই শীতের সকালে কিন্তু আমার সাথে অপূর্ব ভয়ও আছে, উনিও আমার সাথে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছে। ভাই নাস্তা করেছেন? আপনি তো করেলেন ভাই আমার। চলেন আমরা ট্রেন ধরি। এইদিকে কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়ানো, এটা যাবে কুড়িগ্রাম। এখন বাজে 7:30, আর এই হচ্ছে কাঞ্চন কমিউটার। কাঞ্চন কমিউটার ট্রেনে কোচ আরও বেশি ছিল, তবে কোচ এখন কমিয়ে ফেলা হয়েছে। এখন কাঞ্চন কমিউটারে কোচের সংখ্যা 4টি, কখনো কখনো 5টিও দেখা যায়। আর সিটগুলো হচ্ছে এই যে ভ্যাকুয়াম রাখের যেরকম সিট হয়, এক পাশে 3টা সিট আর এক পাশে 2টা সিট। 4-5 ঘন্টা মোটামুটি আরামেই যাত্রা করা যায়। এদিকে ট্রেনের সময় প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতো বাকি আছে। তবে এখনও ওইদিকে লাইন ক্লিয়ার বা সিগন্যাল কিন্তু হয়নি। আজকে আমাদের 6522 এই লোকোমোটিভ নিয়ে আমরা যাত্রা করব। কাঞ্চন আন্তনগর কমিউটার বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি আন্তনগর কমিউটার ব্রডগেজ ট্রেন। এটি পার্বতীপুর থেকে সকাল 7:40 ছাড়ে এবং দুপুর 12টায় পঞ্চগড় গিয়ে পৌঁছায়। মোট যাত্রার সময় 4 ঘন্টা 20 মিনিট। কাঞ্চন কমিউটার ট্রেন প্রতিদিন পঞ্চগড় থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এই ট্রেনের কোনো বন্ধের দিন নেই। আজকে তো পুরো কুয়াশা ঘেরা অবস্থা। এই অবস্থায় এলএম সাহেব তো পথ দেখায় কষ্ট ব্যাপার। লোকোমোটিভে ভ্রমণ করার আনন্দটাই আলাদা। আর এখানে আসলে মূলত লোকোমাস্টারদের যে জীবন, তারা যে কীভাবে আমাদের ট্রেনগুলো পরিচালনা করে সেটা দেখা যায়।
আমরা চলে এসেছি মনমতপুর স্টেশনের কাছাকাছি, এজন্য ট্রেনের গতি কমিয়ে ফেলা হয়েছে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে মনমতপুর, চিরির বন্দর, কাউগাঁ, দিনাজপুর, কাঞ্চন রেলওয়ে স্টেশন, বাজনাহার, মঙ্গলপুর, মোল্লাপাড়া, সেতাবগঞ্জ, সুলতানপুর স্কুল, পীরগঞ্জ, ভোমরাদহ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও রোড, আখানগর, রুহিয়া, কিসমত, নয়নী বুরুজ এবং সর্বশেষ পঞ্চগড় স্টেশন। পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ভাড়া শুধুমাত্র শোভন শ্রেণীতে ১৩০ টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে ২০ টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমরা বিদায় নিলাম মনমতপুর স্টেশন থেকে এবং এই স্টেশন থেকে সিগন্যাল দিয়ে দেওয়া হলো, সিগন্যাল মানে লাইন ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হলো, একেবারে চিরির বন্দর পর্যন্ত কোথাও থামতে হবে না। আমরা চলে আসলাম চিরির বন্দরের কাছাকাছি। সারা জীবন মনে থাকবে ওই ইতিহাস। আমরা চিরির বন্দর প্রবেশ করলাম। এখানেও এই সাত সকালে ভালো লাগলো। স্টেশনে ঢুকবো সবসময় 5 কিলোতে। বিল্ডিং দৌড়াচ্ছে, সে দৌড়টা দিছে অলিম্পিকের চ্যাম্পিয়ন হয়ে গেল তো রে। সামনে আসছে কাঁকড়া নদী এবং সেই নদীর উপর সেতু আমরা অতিক্রম করব। কুয়াশার মধ্যে পথ দেখতে কেমন লাগছে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে, চমৎকার রেলপথ। আর বিশেষ করে সেতুগুলো যখন পার হচ্ছে তখন কিন্তু অনুভূতিটাই অন্যরকম। আমরা চলে আসলাম কাউগাঁ। মানুষজন ব্যস্ত ওঠার জন্য সকাল। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে, আজকে কি স্কুল আছে নাকি? স্কুল ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়াচ্ছে। ফার্স্ট স্কুল, অনেকে সেকেন্ড স্কুল। যদিও আজকে ছুটির দিন, আমাদের এলএম সাহেবরা কিন্তু এরকম বাচ্চাকেও দৌড়াচ্ছে দেখার পরে কিছুক্ষণ বিরতি দেন। নাম্বার আছে মেন লাইন। ওই পাশে দেখা যাচ্ছে দোলন চাপা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা চলে আসলাম দিনাজপুর জেলার প্রধান স্টেশন, জেলা সদরের স্টেশন দিনাজপুরে। দিনাজপুরে আমাদের বিরতি একটু বেশি, 10-12 মিনিটের মতো। আজকে কিন্তু আমাদের যাত্রা হচ্ছে লোকোমোটিভে, এবং এই লোকোমোটিভে আমরা একেবারে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত যাত্রা করব। আমাদের যাত্রা বিরতি শেষ, চলেন আমরা যাত্রা উপভোগ করি। আমরা এখন কাঞ্চন রেল সেতু অতিক্রম করব।
প্রবেশ করছি কাঞ্চন জাংশনে। এখান থেকে এলএম সাহেব কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছেন, আমিও খালি চোখে খুব হালকা দেখা যাচ্ছে, সিগন্যাল ডাউন। আচ্ছা, আমাদের সাথে আজকে লোকো মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন সবুজ ভাই। সবুজ ভাই কেমন আছেন? আচ্ছা সবুজ ভাই, আমাদের আমরা তো অনেক গল্প করতে করতে যাব, সেই সাথে সবুজ ভাই আমাদেরকে শোনাবে মূলত পটকার কাহিনী, যেটা অনেক আকর্ষণীয় একটা কাহিনী, অনেকেরই আগ্রহ থাকে। পটকাটা কখন ফোটায় এবং কীভাবে ফোটায় বা ফোটানোর প্রয়োজন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে পটকা সিগন্যাল বলতে ফগ সিগন্যাল বোঝায়। এই সিগন্যালটা মূলত আপনার শীত যখন বেশি পড়ে, কুয়াশা যখন বেশি পড়ে, কুয়াশায় যখন কোনো কিছু দেখা যায় না, সিগন্যাল দেখা যায় না, যে আমরা সামনে আমাদের স্টেশন কোথায়, গন্তব্য কতদূর, এটা জানার জন্য ওই আমাদের সিগন্যালের কিছু নির্দিষ্ট দূরত্বে এই পটকা সিগন্যালটা বসানো হয়। যখন এই পটকা সিগন্যালের উপর দিয়ে আমাদের লোকোমোটিভ রান করে, সেই মুহূর্তে একটা ধামাকা হয়। এই ধামাকার কারণে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমরা একটা স্টেশনে যাচ্ছি আর কি, সামনে আমাদের সিগন্যাল আছে। এই জন্যই আসলে পটকা সিগন্যালটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন কি পটকা সিগন্যাল ব্যবহার হয় না ব্যবহার আর হয় না? পটকা সিগন্যালটা ব্যবহার হয়, অবশ্যই হয়, কিন্তু মানে একটু মানে অনেকে করে অনেকে করে না আর কি। অনেকে যদি অবজেকশন করে এলেবেলরা যে আমাদের পটকা সিগন্যাল প্রয়োজন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কন্ট্রোলার আছে, কন্ট্রোলার মাস্টারকে বলে, মাস্টার সেক্ষেত্রে ওটা ইউজ করে আর কি। আচ্ছা, তাছাড়া সেরকম প্রয়োজন হয় না, মূলত এটা শীতকালে প্রয়োজন হয় আর কি, ফগ সিগন্যাল। আর এই পটকাটা কি মানে রেল লাইনের উপর বসিয়ে রাখা হয়? হ্যাঁ, রেল লাইনের উপরে বিশেষ একটা সিস্টেমে ওখানে লক করে দেওয়া হয় আর কি। আচ্ছা, আর যখনই ট্রেনটা যায় তখনই পটকাটা ফোটে? হ্যাঁ, যখনই চাকাটা উপরে উঠবে তখনই মনে করতে বাস্ট হবে। আচ্ছা আচ্ছা, বাস্ট হলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, সামনে স্টেশন সিগন্যাল আছে আর কি আমাদের জন্য। যাত্রা পথে আমাদের আরও অনেক কথা হবে। আমি জানি যে সবার মনে অনেক প্রশ্ন থাকে যে লোকো মাস্টারদের জীবন, তারা কিভাবে কার্যক্রম তাদের সম্পাদন করে না করে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হবে। আমরাও দেখতে দেখতে যাব, আর আপনারাও দেখবেন। চলুন আমরা যাত্রা করি। এখান থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স দিয়ে গেল এবং পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়ার পরেই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। কাঞ্চন জাংশনে গেটম্যান কিন্তু মহিলা গেটম্যান। আর কাঞ্চন জাংশন থেকে আমাদের লাইন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, সোজাসুজি লাইন চলে গেল বিরল, আর আমরা চলে যাব ডান দিকে, অর্থাৎ পঞ্চগড়ের দিকে। এইটা একটা ভালো কাজ। আজকে আমাদের ট্রেনের গতি এখন বর্তমানে 84 কিলোমিটার ঘন্টা। এই যে এখানে গেটম্যান লাল সবুজ দুটো পতাকাই দেখালেন, এই যে দেখা যাচ্ছে লাল সবুজ, তার মানে হচ্ছে গতি কমিয়ে যেতে হবে। আমরা লুপ লাইনে প্রবেশ করে গেলাম। আমাদের সামনে মঙ্গলপুর স্টেশন। এই যে এটাকে হেডলাইট বলে, হেডলাইট সুইচ আর কি। এটা এদিকে দিলে জ্বলবে, এদিকে দিলে অফ পজিশনে। এখন তাহলে অফ অবস্থায় আছে। আচ্ছা, এখন যেহেতু কুয়াশা, তাহলে হেডলাইট তো জ্বলবে, পুরো রাস্তায় জ্বলবে। এদিকে আমাদের এলএম সাহেব কিন্তু পরীক্ষা করছেন সব ঠিকঠাক আছে কিনা। এলএম সাহেবদের জীবন কেমন হয়
অনেকেরই জানার ইচ্ছা, আমার নিজেরও জানার অনেক ইচ্ছা ছিল। তো আজকেই এই যে আমাদের অপূর্ব ভাই আছেন, ওনার কারণেই কিন্তু আজকের এই যাত্রাটা সম্ভব হচ্ছে। এই হচ্ছে এলএম সাহেবের জায়গা। চলুন এবার আমরা একটু বাইরে যাই। আর এদিকে আবহাওয়ার যা অবস্থা, একেবারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিছুই দেখা যায় না। এই হচ্ছে এলএম সাহেবের চেয়ার, এখানে একটু বসে দেখলাম, আরামদায়ক জায়গা। তবে কথা হচ্ছে আরামদায়কটা তখন থাকে কিনা আমি জানি না, কারণ এলএম সাহেবরা দেখা যায় একটানা 8 ঘন্টা 10 ঘন্টা বা আরও বেশি সময় কিন্তু তাদের কর্মে থাকতে হয়, এবং এখানে একেবারে অতন্ত্র প্রহরীর মতো বসে কিন্তু 2 চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় সামনে কোনো নির্দেশনা আছে কিনা। এই হচ্ছে এলএম সাহেবের রুমের এলএম সাহেবের চেয়ার। এই চেয়ার কিন্তু ঘোরানো যায়, যখন আবার ট্রেনকে রিভার্স বা ওইদিকে যাত্রা করানো হবে তখন কিন্তু এই চেয়ার ঘুরিয়ে বসানো হবে, এবং এইটা হবে প্রধান চালিকা শক্তি। এবং এখানে যে লিভারগুলো আছে এই লিভারগুলো তখন কিন্তু কাজ করবে। এখন এই লিভারগুলো কিন্তু কাজ করছে না, এখন এই লিভারগুলোকে অকেজ করে দেওয়া আছে, মানে বন্ধ করে দেওয়া আছে। এখন শুধুমাত্র ওই পাশেরটা কাজ করবে, যেহেতু আমরা এদিকে যাচ্ছি। আমাদের এখানে ক্রসিং হবে দ্রুতযান এক্সপ্রেসের সাথে। এই ক্রসিং শেষ করে আমাদের ছোট্ট বিরতি শেষ হয়ে গেল, এবং তারপর আমাদের এলএম সাহেব আবারও ট্রেন ছেড়ে দিলেন। আপনাদের শীতের মধ্যে এখানে কেমন কষ্ট হয়, বা এখানে যেহেতু আমি দেখছি কোনো বন্ধ করার মতো কোনো ব্যবস্থা নেই, এই জন্য তো আপনাদের কষ্ট হয়, সেক্ষেত্রে রাতের যাত্রার অভিজ্ঞতা কেমন? আসলে শীত যখন মানে প্রচণ্ড আকারে পড়ে, তাপমাত্রা যখন 10 ডিগ্রি নিচে নামে, সেক্ষেত্রে আমাদের সমস্যাটা আসলে বলে বোঝানো যাবে না। এটা একটা মানে অন্যরকম সমস্যা, যেটা হবেই, এটা কিছু করার নাই। এই প্রতিকূলতার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। আর শীত যখন মোটামুটি সহনশীল থাকে তখন সেরকম সমস্যা মনে হয় না, কিন্তু প্রচণ্ড যখন শীত হয় তখন আমাদের একটু কষ্ট হয় আর কি। আর গরমকালে? গরমকালে তো প্রচণ্ড গরম হইলে ওই একই ব্যাপার। খুব গরম হইলে আমাদের অনেক গরম লাগে, কারণ আমাদের ইঞ্জিন চালিত যান, ইঞ্জিন গরম হয়। গরমের সঙ্গে আমাদেরও তাপমাত্রা, বাইরের তাপমাত্রা সব মিলাই একটু প্রতিকূল অবস্থা থাকে আর কি, প্রচণ্ড গরমে আর প্রচণ্ড শীতে। তাছাড়া এমনি মোটামুটি আমরা। আর একটানা কতক্ষণ আপনাদের কাজ করতে হয়? এক একটা গাড়ি টাইম টেবল এক এক রকম। মূলত আমাদের 8 ঘন্টা হিসাব, কিন্তু তারপরে আমাদের করতে হয়। এই যে যেরকম কুয়াশার কারণে গাড়ি লেট থাকে, আসতে যায়, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তারপরে ক্রসিং টাইম থাকে, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 ঘন্টা 12 ঘন্টা এরকম পর্যন্ত আমরা ওয়ার্ক করি আর কি। আমরা শেতাবগঞ্জ স্টেশনে প্রবেশ করছি। এই স্টেশনে একটা নতুন রকম একটা ধাতব পাত্র দিল, এটা কি? ট্যাবলেট লাইন ক্লিয়ার। ট্যাবলেট লাইন ক্লিয়ার। এটা কি আপনাদের কাছে রেখে দিতে হয়? না, এটা স্টেশন পর্যন্ত, এটা হচ্ছে পীরগঞ্জ স্টেশন পর্যন্ত। ও, বীরগঞ্জে গিয়ে এটা জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা। প্রপার লাইন ক্লিয়ার। এখানে লেখা আছে না? হ্যাঁ, এই যে নাম্বার লেখা আছে, 17 নাম্বার। 17 নাম্বার PIC না PLC? পীরগঞ্জ PIG। ও PIG পীরগঞ্জ। আচ্ছা। আর এটা হচ্ছে শেতাবগঞ্জ STUG। শেতাবগঞ্জ ST GJ।
এক সেতাবগঞ্জ। কথায় বলতে পারেন যে এটা এখান থেকে ওখানে যাওয়ার লাইসেন্স। হ্যাঁ, এখান থেকে ওখানে যাওয়ার লাইসেন্স। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাওয়ার লাইসেন্স। হ্যাঁ, গুড গুড। বিদায় সেতাবগঞ্জ। এবার আমরা সুলতানপুর স্কুলের কাছাকাছি স্টেশনে চলে এসেছি এবং সুলতানপুর স্কুল দিয়েই আমাদের কিন্তু দিনাজপুর জেলা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের চলাচলের গতিপথে মূলত জেলা আছে 3টা। আমরা পার্বতীপুর থেকে যাত্রা শুরু করেছি, যেটা দিনাজপুর জেলা। এখনও আমরা দিনাজপুর জেলায় আছি। এরপর আমরা যাব ঠাকুরগাঁও জেলা এবং ঠাকুরগাঁওর পরে আমরা পঞ্চগড় জেলায় প্রবেশ করব। এই 3টা জেলার মাঝেই আমাদের চলাচল, অর্থাৎ কাঞ্চন কমিউটার যে ট্রেন, এই ট্রেনের চলাচল এই 3 জেলার মধ্যেই। তো আমরা দিনাজপুর জেলা, যেটি উত্তরবঙ্গের বা রংপুর বিভাগের সবথেকে বড় জেলা, তাকে আমরা অতিক্রম করব কিছুক্ষণের মধ্যেই। একটাবার ভেবে দেখেন, এই লাইন যদি ধরেন, এই হিলির থেকে কিন্তু শুরু হয়েছে, হিলির থেকে শুরু হয়েছে দিনাজপুর, এই শেষ হবে সুলতানপুর স্কুলে এসে। কত বড় জেলা! সুলতানপুর স্কুল, আইডিল আছে তো? স্কুলের নামে স্টেশন। মনে হচ্ছে স্কুলের কয়েকজন ছাত্র দাঁড়িয়ে আছে। না, হয়ে গেছে, ঠিক আছে, পারফেক্ট। উত্তরবঙ্গের ঠান্ডায় এদিকে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন মানুষেরা। পীরগঞ্জ স্টেশনে এসে নামলাম। নামার মূলত কারণ হলো এখানে ক্রসিং হবে, এখানে বেশ কিছু সময় লাগবে। আর এই পীরগঞ্জে এসে আমি আপনাদের কিন্তু এদিককার অনেক জায়গা ঘুরে দেখিয়েছি। রানী শঙ্কৈল রাজবাড়ি এবং এদিককার বিভিন্ন এলাকা, এদিককার ভালো ভালো যা যা দর্শনীয় স্থান আছে, জমিদার বাড়ি টাড়ি যা কিছু আছে, অনেক কিছুই আমি আপনাদের কিন্তু এর আগে দেখিয়েছিলাম। এই কাঞ্চন কমিউটার ট্রেনে কিন্তু এখানে আমি যাত্রা করেছিলাম। তো এবার বাইরে আসলাম, এখানে একটু চা পানের বিরতি দেই, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। এই শীতের মাঝে ধোঁয়া ওঠা গরম এক কাপ চা, এটাই যেন অমৃত। আর আমরা এখন শুধু চাই না, চা বিস্কুট দিয়ে চা খাচ্ছি। খবর ভাই, বিস্কুট চা বিরতি। চা পানের বিরতি। শীতের সকালে আমরা এখন আছি পীরগঞ্জে। এই পীরগঞ্জ থেকেই, এই স্টেশন থেকেই শুরু হলো বলতে গেলে ঠাকুরগাঁও জেলা। আমরা আরও বেশ কিছু দূর ঠাকুরগাঁওয়ের মধ্যেই যাত্রা করব। তারপরে যে ঠান্ডা তো আছেই। ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই উত্তরবঙ্গের এই জেলাগুলো তো আপনারা সবাই জানেন প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর আমরা এর আগেও কিন্তু ঠাকুরগাঁও থেকে কি দেখেছি ভাই, কাঞ্চনজঙ্ঘা। আর সেই কাঞ্চন ট্রেনে করেই আমরা কিন্তু আজকের যাত্রা করছি। ট্রেন বলতে ভুল হবে, আমরা ইঞ্জিনে করে যাচ্ছি একদম। হ্যাঁ, ট্রেন চালিয়ে যাচ্ছি। তো আশা করি যাত্রা আপনাদের কাছে দেখতে ভালোই লাগছে। আর আমরা তো যাত্রা উপভোগ করছি, আপনারাও উপভোগ করতে থাকেন। এদিকে 6600 লোকোমোটিভ নিয়ে চলে আসছে বাংলা বান্ধা এক্সপ্রেস, যেটি পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে, যাবে রাজশাহী অবধি। খবর ভাই, চলে আসলো বাংলা বান্ধা এক্সপ্রেস। আমি আপনাদের এই বাংলা বান্ধা ট্রেনে যাত্রা করে এর আগে দেখিয়েছিলাম। সেটি ছিল রাজশাহী থেকে রাতের বেলা, একেবারে নাচতে নাচতে যাই। মানে এর যে কোচগুলা, এই কোচগুলা হচ্ছে পুরাতন কোচ। এই কোচগুলা খুব লাফালাফি করে,
মানে লাইন যদি একটু খারাপ থাকে তখন খুবই লাফালাফি করে। পীরগঞ্জ স্টেশন একেবারে ট্রেনে ভরপুর হয়ে যাবে, কারণ এদিকে 3 নম্বর লাইনে দাঁড়ানো আমাদের ট্রেন কাঞ্চন কমিউটার, 1 নম্বর লাইনে এসে দাঁড়ালো বাংলা বান্ধা এক্সপ্রেস এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে দ্রুতযান এক্সপ্রেস, যেটি এখন ঢাকা থেকে আসছে। চলে আসলো দ্রুতযান এক্সপ্রেস, আর এদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে থাকলো, কিছুক্ষণ পরে ছাড়বে। আগে এই দ্রুতযানকে চলে যেতে দেয়া হবে, দ্রুতযান চলে যাবার পর আমাদের ট্রেন ছাড়বে। পীরগঞ্জ স্টেশনে এখন একদম ভরপুর অবস্থা, 3টা লাইনে কিন্তু 3টা ট্রেন। একটা লাইনে অর্থাৎ 3 নম্বর লাইনে আমাদের ট্রেন কাঞ্চন কমিউটার, তারপরে এই লাইনে দেখা যাচ্ছে ঢাকা থেকে আসলো দ্রুতযান পঞ্চগড় যাবে, আর পাশের লাইনে পঞ্চগড় থেকে আসলো রাজশাহী যাবে, সেটা হচ্ছে বাংলা বান্ধা এক্সপ্রেস। একেবারে ভরপুর অবস্থা, প্রচুর মানুষ, আর এদিকে চেয়ে ঠান্ডা। এদিকে দ্রুতযান এক্সপ্রেস ছেড়ে গেল পঞ্চগড়ের উদ্দেশ্যে, এদিক দিয়ে বাংলা বান্ধা এক্সপ্রেসও ছেড়ে গেল রাজশাহীর উদ্দেশ্যে। পীরগঞ্জে প্রায় আধা ঘন্টার মতো বিরতি, সেই বিরতি শেষ করে চলুন আমরা যাত্রা শুরু করি পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমাদের এখন প্রায় 11:15 বাজে, এখন আমরা বিদায় নিচ্ছি পীরগঞ্জ স্টেশন থেকে। আমরা চলে এসেছি ভোমরাদহ স্টেশনের কাছাকাছি। দক্ষিণ আমরা ভোমরাদহ থেকে বিদায় নিলাম। আমরা চলে আসলাম শিবগঞ্জ স্টেশনে। শিবগঞ্জ, এই যে এটা হলো লাইন ক্লিয়ারেন্স, এই যে লাইন ক্লিয়ারেন্স নাম্বার দেওয়া আছে, এটা দিয়ে গেল, এটা পরবর্তী স্টেশনে জমা দিতে হবে। এবং আমরা শিবগঞ্জ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের গন্তব্য ঠাকুরগাঁ রোড স্টেশন। আমরা ঠাকুরগাঁও রোড স্টেশনে প্রবেশ করছি। এক নম্বর লাইনে প্রবেশ করছি। এইখান থেকে যে আদান প্রদান হচ্ছে, আদান প্রদান হলো কিসের? চাবি বা অনুমতি, যেটাকে অপূর্ব ভাই নাম দিয়েছে লাইসেন্স। এই স্টেশন থেকে আমাদের পরবর্তী স্টেশনে লাইসেন্স তা পাওয়া গেল। এখানে এই লাইসেন্সটা দেখতে আবার অন্যরকম, আগের গুলো ছিল চাকরি, ওটা টোকেন, ওইটা হচ্ছে ট্যাবলেট, আর এটা হচ্ছে টোকেন। ওইটা ছিল ট্যাবলেট, এটা টোকেন, এই জন্য এটা গোল। এটা বিচি হতো নোয়া হুইসেল দিচ্ছে, এই হুইসেলের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চগড়ের দিকে, বাংলাদেশের শেষ প্রান্ত।
চলে এসেছি আখানগর স্টেশনে। এলএম সাহেব, আখানগর কি হল্ট স্টেশন? মানে একটাই লাইন? ডি ক্লাস ডি ক্লাস। হ্যাঁ, ডি ক্লাস স্টেশন দাগ আসে বুঝছেন? আখানগর। আখানগর স্টেশনে আছে ঐতিহ্যবাহী বটগাছ। বটবৃক্ষ। হ্যাঁ, এটাই ইতিহাসের সাক্ষী। কালের সাথে তার থেকেও বড় কথা, আমরা যে লাইন দিয়ে যাচ্ছি, এই লাইন যখন প্রথম তৈরি হয়, সেই ব্রিটিশ আমলে তৈরি হয়। এটা তৈরি হয়েছিল, ব্রিটিশরা তৈরি করেছিল রুহিয়া পর্যন্ত, তার পঞ্চগড় পর্যন্ত যায়নি। রুহিয়া পর্যন্ত লাইন অনেক আগে থেকেই ছিল। পরবর্তীতে এই লাইন আবার বন্ধ হয়ে যায়। তারপর আবার যখন চালু হয়, মিটার গেজ হিসেবে চালু হয়। তারপরে 2010-এর পরবর্তী সময়ে এই লাইনে আবার কাজ শুরু হয় এবং এই লাইনকে ডুয়েল গেজ লাইনে রূপান্তর করা হয়। ভালো লোক আছে ভাই ওখানে। বাংলা বিয়ার আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী ভালো থাকতে হবে, রুহিয়া স্টেশনে ভালো হইতে হবে, ভালো থাকাটা হচ্ছে আসল। এবং এই রুহিয়া স্টেশনের 1 নম্বর লাইনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে। আরেকটা বিষয়, আমি যে বললাম আপনাদের যে ব্রিটিশ আমলে এই রুহিয়া স্টেশন পর্যন্ত লাইন ছিল, এর একটা সাক্ষী কিন্তু আছে। এই রুহিয়া স্টেশনের মানে সামনের দিকে, ওইদিকে গেলেই দেখা যাবে কিছু কোয়ার্টার এবং কোয়ার্টারের কিছু ভাঙা অংশ, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো সেই ব্রিটিশ পিরিয়ডের, এগুলা এই যুগে করা সম্ভব না। রুহিয়া স্টেশনের এই যে পুরাতন প্ল্যাটফর্ম এবং বর্তমানে দেখতে গোডাউনের মতো যে ভবন, এই হচ্ছে সেই ভবন। ট্রেনের গতি এখন 80 কিলোমিটারেরও উপরে, দুর্দান্ত গতি নিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা চলে এসেছি কিসমত স্টেশনে। এটা বাংলাদেশে সম্ভব, এই যে শুকানো। ধান আর মরিচ শুকাই গেল সব। বাংলাদেশে ও মরিচ কবে শুকায়? এটা মরিচ এই এক এক টপ দিলে তো খাওয়া যাবে। বিল্ডিং মরিচ কবে দেয়? মরিচ মরিচ দেরি আছে। হ্যাঁ। আমরা নয়নী বুরুজ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। নয়নী বুরুজ স্টেশনের এটা হচ্ছে পুরাতন স্টেশন ভবন। কালপটিং দিয়ে যাচ্ছি, ওদের তো তোমার কিসমত থেকে শুরু হয়েছে। তোমাদের এই দীর্ঘ যাত্রাপথ শেষ হতে চলেছে, যদিও আমাদের কিন্তু যাত্রার আজকে তেমন কোনো ক্লান্তি নেই, কারণ ছিল ঠান্ডা, যে ঠান্ডার মধ্যে আমরা যাত্রা করলাম, অসাধারণ। এবং এত সুন্দর যাত্রাপথ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। এখন রোদ উঠাতে পরিবেশ কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, আরও সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি প্রায় পঞ্চগড় স্টেশনের কাছাকাছি। সবুজ ভাই, আপনারা বিরতির সময় কি করেন? এই যে এখন ধরেন 3 ঘন্টা মতো বিরতি থাকবে, সেই সময় আপনারা কি করেন? প্রপার রেস্ট। আচ্ছা, কারণ আপনাদের ডিউটি সময় ছাড়া তো আর কোনো রেস্ট করার মতো কোনো অপশন নাই। এই জন্য আমরা যে সময়টা পাবো ওই সময়টাই আর আপনাদের খাবার দাবার কি রেলওয়ে থেকে দেয়? দিনা খাবার নিজ দায়িত্বে? এই দায়িত্বে রেলওয়ে টাকা দেয় অবশ্যই। আর এই পাশে দাঁড়ায় আছে দ্রুতযান। এখন তো যাবে রাত্রে।
পাশে দাঁড়িয়ে আছে পঞ্চগড় এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমাদের যাত্রা ফুরলো এবং যাত্রার জন্য কি আর বলবো, বাংলাদেশ রেলওয়েকে তো ধন্যবাদ, সেই সাথে অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই, আমাদের এলএম সাহেব এবং এএলএম সাহেব দুইজনকেই। চলেন আমরা নামি। অসাধারণ যাত্রা শেষ করলাম। ভাই এই যে ধন্যবাদ দিল সবুজকে, আমাকে তো দেয় নাই। আপনাদের বিচার দিলাম কি না, ওনাকেও ধন্যবাদ, না, 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 ওনাকে আগেই ধন্যবাদ দেওয়া হয়েছে। হয় নাই। এই হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আমাদের ট্রেন। পঞ্চগড়ে আসার পর আমি যতটা ভেবেছিলাম যে ঠান্ডায় হয়তো দাঁড়াতে পারবো না, এরকম কোনো ঠান্ডা না, এখন বেশ গরম, মানে রৌদ্রের তাপ বেশ ভালো মতোই পড়ছে। এটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেক দিন পর এইভাবে রৌদ্র দেখা যাচ্ছে, এত সুন্দরভাবে সূর্য উঠেছে। এদিকে ছেড়ে গেল পঞ্চগড় এক্সপ্রেস। আমাদের ইঞ্জিন শান্টিং করা হচ্ছে, আর লোকোমোটিভে আছে অপূর্ব ভাই। আমাদের লোকোমোটিভের শান্টিং হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে এই যে লাইনকে ঘুরিয়ে দেওয়া হবে। আমরা এই যে সোজা যে লাইনে আসলাম, এবার সামনে গিয়ে ডান দিকে আমাদের লাইনটা ঘুরে যাবে। এবার এই যে আমাদের লাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। এই লাইনে আসার মূলত আমাদের কারণ হলো, এখানে এই যে অয়েল ট্যাঙ্কার আছে, মানে বিটিও বগি ট্যাঙ্কার অয়েল, এই ট্যাঙ্কার অয়েলকে প্রতিপুরে নিয়ে যাওয়া হবে, এই জন্যই। এবার এটাকে লাগিয়ে নিয়ে আবারও আমরা সামনে যাব। সামনে যাওয়ার পরে আমাদের মূল যে কোচ আছে সেই কোচের সাথে তারপরে যুক্ত হবে। লেগে গেল আমাদের লোকোমোটিভের সাথে এই বগি ট্যাঙ্কার অয়েল। আর এইদিকে উৎসুক জনতা। এবার আমাদের লোকোমোটিভের সাথে এই অয়েল ট্যাঙ্কার নিয়ে যাত্রা শুরু হচ্ছে। এবার আমরা শেষবারের মতো শান্টিংয়ের কাজ শেষ। শান্টিং মানে কি, এই যে এই বিটিওকে আবার যুক্ত করে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আমরা 1 নম্বর লাইনে প্রবেশ করছি। বাংলাদেশের শেষ প্রান্তের এটি একটি স্টেশন, সেটা হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড়ে আমি আর অপূর্ব ভাই আজকে এসেছি। আমরা খুব বেশি সময় আজকে পঞ্চগড় থাকবো না, কিছু সময় পঞ্চগড় ঘুরে আমরা ফিরে যাব আবারও দিনাজপুর। এই পঞ্চগড়ের কিন্তু আরেক নাম পচাগড়, এই হচ্ছে তার একটা প্রমাণ। এটা আছে এখানে, এখনো লেখা আছে পচাগড়। পঞ্চগড়ে আজকে আবহাওয়া বেশ চমৎকার। এখানেই আছি। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই ধরেন,
কতদিন পর? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? আরে ভাইজান কতদিন পর আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভাই। আমার কি অবস্থা? আপনার কথা মনে আছে তো, সেই মুম্বাইতে ছিল। আপনাদের দেখা চলে যাতে সৈয়দপুর মোহাম্মদপুরে দেখা হয়েছিল। চলেন আমরা আগে মসজিদের কাছাকাছি যাই। মসজিদ এখানে একটা আছে, কিন্তু এখানে আমরা এখন ঢুকতে দিল না। পঞ্চগড়ে এসে ওখানে আমরা জুম্মার নামাজ আদায় করে চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। আর ওইদিকে অনেক ভাই ওখানে থেকে গেলেন, কারণ ওনার ওখানে কাজ আছে, উনি সময় দিতে পারলেন না এই যাত্রায়। আর একটা বিষয় আপনাদের বলি, আমরা এখন চলে এসেছি ট্রাক স্ট্যান্ডে। এই ট্রাক স্ট্যান্ডে আসার কারণ হচ্ছে, অপূর্ব ভাই বললেন যে ট্রাক ড্রাইভাররা কিন্তু সবসময় ভালো খায়। মানে ওনারা যেই জায়গায় খাবে, ট্রাক ড্রাইভাররা যেখানে খাওয়া দাওয়া করে, এই জায়গায় রেস্টুরেন্ট ভালো হবে, কারণ সেটাই স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, কত রকম তরকারি আছে তা তো দেখলেন আপনারা। এটা হচ্ছে ভাই বোন হোটেল, আসলে মালিকের নাম হচ্ছে জমিরুল ইসলাম। এটা হচ্ছে মালিকের নামের কথাই এখানে বলেছিল। এখানে আসলাম খেতে, এখন খাবার দাবার গ্রহণ করি, দেখি তাদের খাবারের স্বাদ কেমন হয়। আমাদের খানা দানা চলে এসেছে। এইটাই হচ্ছে গরুর মাংস, এবং গরুর মাংসের যে ঘ্রাণ, এই ঘ্রাণ আসলে বলে বোঝানো যাবে না, এত চমৎকার ঘ্রাণ, মানে সুবাস ছড়াচ্ছিল। অপূর্ব ভাই এই কথা বলছে, বলেন। অপূর্ব ভাইয়ের কাছে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির স্বাদ পাচ্ছেন উনি। বিনা দাওয়াতে বিনা দাওয়াতে বিয়ে বাড়ি। গরুর মাংস তো আমরা সবাই খেয়েছি কোথাও না কোথাও, এক এক জায়গার স্বাদ এক এক রকম। তবে আমি এটা হলফ করে বলতে পারি, এই মাংস খেয়ে কেউ বলতে পারবে না যে এটা পিসটা দেখেন, কম স্বাদ বা এমন কিছু, তাই না? পিসটা দেখেন। আর পিসগুলো অনেক বড় বড়। এই যে এটা বেশ বড় একটা পিস, এবং এই পিস কিন্তু পারফেক্ট একটা পিস, এই জন্যই যে সাথে কিন্তু হাড্ডি আছে। হাড্ডি সহ পিস যেগুলো হয়, সেই মাংসের কিন্তু স্বাদ বেশি হয়। আর এখানে সবুজ ভাই আছে, সবুজ ভাইয়ের মন্তব্য কি, আপনার কেমন লাগছে? অসাম, আপনার সাথে একমত আর কি। আচ্ছা, হাড্ডিওয়ালা মাংসের মজা বেশি। হ্যাঁ এরকম হাড্ডি চাইলে পাওয়া যাবে না, হ্যাঁ। সেই মজার হাড্ডি। এটা খাইতে গেলে পঞ্চগড়ে আসা লাগবে। এই ভাই বোন হোটেলে কি জানো, আর জামিরুলের হোটেল, জামিরুলের হোটেল, সেই হাড্ডি একদম কচকচা। তাহলে অপূর্ব ভাইয়ের কথাটাও সত্যি হলো যে ট্রাক ড্রাইভাররা যেখানে খায় ভালো হয়, এবং তার প্রমাণ পেলাম এখানে খাওয়া দাওয়া করে। এখানে সবই এই যে ট্রাক স্ট্যান্ড দেখা যাচ্ছে, এদিকে সব ট্রাক। আর খাবার তো আপনারাও দেখলেন, অসাধারণ খাবার। এখানে হলো মানে গরুর মাংসের যে পিস, প্রতি পিস হচ্ছে 110 টাকা। আমরা যেহেতু 2 পিস করে নিয়েছি, তাই 220 টাকা করে। যাত্রাপ্রেমী হলে নতুন ভ্রমণ দেখতে আমাদের সাথেই থাকুন।